আজকে আমরা রেচন চ্যাপ্টারটা পড়বো। ক্লাস 9-10 এর রেচন অধ্যায়টা বলবো। তো প্রথমত আমরা একটা জিনিস জানতে হবে যে রেচন কাকে বলে বা রেচন জিনিসটা কি। রেচন কাকে বলে, রেচন কি? প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে রেচন কি। রেচন হচ্ছে আসলে একটা প্রক্রিয়া। রেচন আসলে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা বডি থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করে দিই। তাহলে হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ায় যে জৈবিক প্রক্রিয়ায় দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয়। নিষ্কাশন করা হয়, তাকে রেচন বলে। তাকে রেচন বলে। তার মানে রেচন হচ্ছে আসলে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা আমাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত যে সকল বর্জ্য পদার্থ শরীরে তৈরি হয় ওইগুলাকে নিষ্কাশন করি বা বের করে দেই, তাকে বলা হয় রেচন। রেচন প্রক্রিয়া বা রেচন। এবার আমাদের আহ পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে এই যে রেচন বলতেছি, এটা তো একটা প্রক্রিয়া, তাই না? এন্ড বলতেছি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গুলোকেই বলা হয় রেচন পদার্থ। তাহলে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে রেচন পদার্থ কি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে রেচন পদার্থ কি। 2 নম্বর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে রেচন পদার্থ কি। জিনিসটাও সহজ, যে যে প্রক্রিয়ায় আমাদের বডি থেকে নাইট্রোজেন মানে দেখো, যে প্রক্রিয়ায় সরি 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 রেচন প্রক্রিয়ায় রেচন প্রক্রিয়ায় যে সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয়, নিষ্কাশন করা হয়, তাদের কি বলা হয়? রেচন পদার্থ। তাদেরকে রেচন পদার্থ বলে। তাদেরকে রেচন পদার্থ বলে। তার মানে কি, রেচন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে নিষ্কাশন করি। আর এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গুলোকেই আমরা বলি রেচন পদার্থ। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গুলোকেই আমরা নাম দিচ্ছি রেচন পদার্থ। তো এটাকে এভাবে বলছে যে রেচন প্রক্রিয়ায় যে সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশন হয় ওই পদার্থগুলোকে বলা হয় রেচন পদার্থ। এখন আমাদের এই যে রেচন পদার্থ বললাম, তাহলে এটা কি না? অবশ্যই রেচন পদার্থগুলোর কি একটা এক্সাম্পল আছে না, বা উদাহরণ আছে? রেচন পদার্থের উদাহরণ কি কি? নাইট্রোজেন গঠিত যেহেতু বর্জ্য পদার্থ বলছি, তাই এগুলার নাম আমরা বলবো যে ইউরিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। এই সবগুলো জিনিসই কি আমাদের রেচন পদার্থ। সবগুলো জিনিসই কি আমাদের কি রেচন পদার্থ। এগুলো কিন্তু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এগুলো যদি আমাদের বডিতে থাকতো তাহলে কি সমস্যা হইতো? এইগুলা কিন্তু আসলে বিষাক্ত। এই পদার্থগুলো কি বিষাক্ত পদার্থ। তো বিষাক্ত পদার্থ আমাদের বডিতে থাকলে বডি টক্সিসিটি হইতো, বিষাক্ত হয়ে যেত। আলটিমেটলি বডির ফাংশন গুলো নষ্ট হয়ে যেত, আলটিমেটলি অনেক ধরনের প্রবলেম দেখা দিত এন্ড মারাও যায়। ঠিক আছে, এই জন্য আমাদের রেচন পদার্থকে বের করা খুব দরকার। এই জন্যই আমাদের রেচন প্রক্রিয়ার মাধ্যমে মূত্র দিয়ে আমাদের এই সকল নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বের করা হয়। কি বললাম? এই জন্যই এই সকল বিষাক্ত পদার্থ আমাদের বডিতে আমরা রাখতে চাই না। আমরা এগুলোকে কি করি? আমরা এগুলোকে রেচন প্রক্রিয়ায় মূত্র তৈরির মাধ্যমে মূত্র দিয়ে বডি থেকে বের করে দিই। এইগুলোকে বলা হয় রেচন প্রক্রিয়া, আর এই পদার্থগুলোকে বলা হয় রেচন পদার্থ। এখন এই যে একটা প্রক্রিয়া চলতেছে তার জন্য অবশ্যই একটা তন্ত্র দরকার হয়।
আমরা অনেক আগেই বলছি যে কতগুলো কোষ মিলে তৈরি করে টিস্যু, কতগুলো কোষ মিলে তৈরি করে টিস্যু, কতগুলো টিস্যু মিলে তৈরি করে অঙ্গ, আর কতগুলো অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র বা সিস্টেম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে রেচন তন্ত্র, রেচন প্রক্রিয়া চলার জন্য তো আমাদের একটা তন্ত্র দরকার, তাকে বলা হয় রেচন তন্ত্র। তাহলে রেচন তন্ত্র কি? যে তন্ত্রের মাধ্যমে, যে তন্ত্রের মাধ্যমে, যে তন্ত্রের মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয়, যে তন্ত্রের মাধ্যমে বডি থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয়, তাকেই বলা হবে রেচন তন্ত্র, তাকেই বলা হবে রেচন তন্ত্র। এবার এই যে রেচন তন্ত্র বললাম, তাহলে তার মধ্যে কি অনেকগুলো অঙ্গ আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রেচন তন্ত্র। আমাদের বডির মধ্যে এই যে আমরা একটা রেচন তন্ত্র দেখতেছি, রেচন তন্ত্রে কি কি থাকে? দুইটা কিডনি থাকে বা দুইটা বৃক্ক থাকে। এই দেখো, একটা বৃক্ক, আরেকটা বৃক্ক। বৃক্ক থেকে তৈরি হয় ইউরেটার। এই দেখো, একটা ইউরেটার, এই দেখো আর একটা ইউরেটার, এগুলোকে বলা হয় ইউরেটার। তারপর বৃক্কে মূত্র তৈরি হয়ে ওই মূত্রগুলা ইউরেটর দিয়ে এসে আমাদের এই মূত্রথলিতে জমা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মূত্রথলি। পরবর্তীতে মূত্র নালী দিয়ে বডি থেকে নিষ্কাশন করা হয় মূত্রের মাধ্যমে। আমরা এই ছবিটা দেখি, এই যে আমাদের দুইটা কিডনি, এ একটা কিডনি, এ আর একটা কিডনি। কিডনি গুলো থেকে ইউরেটার বের হচ্ছে, দুইটা কিডনি থেকে দুইটা ইউরেটার। ইউরেটার গুলা এসে আমাদের এই যে মূত্র থলি বা ইউরিনারি ব্লাডার, এর মধ্যে মূত্রটাকে জমা রাখতেছে। পরবর্তীতে একটা পরিমাণ পর্যন্ত মূত্র যখন হয়, একটা প্রেসার ক্রিয়েট হয়, তখন আমাদের ইউরেথ্রা, ইউরেথ্রা মানে হচ্ছে আমাদের মূত্র নালী, ইউরেথ্রা মানে হচ্ছে মূত্র নালী, আর ইউরিনারি ব্লাডার হচ্ছে মূত্র থলি, আর কিডনি মানে তো বৃক্ক, আমরা সবাই জানি। তাহলে এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেম মানে অঙ্গগুলা, এই যে কিডনি, ইউরেটার, মূত্রথলি, মূত্র নালী, এগুলো মিলিয়ে আমাদের যে তন্ত্র, সেটাই হচ্ছে আমাদের রেচন তন্ত্র। তাহলে রেচন তন্ত্রের পার্টস কি কি? রেচন তন্ত্রের যদি আমরা পার্টস গুলো চিন্তা করি, রেচন তন্ত্রের পার্টস, রেচন তন্ত্রের পার্টস কি? দুইটি কিডনি থাকে, দুইটি কিডনি বা বৃক্ক, দুইটি কিডনি বা বৃক্ক। তারপর থাকে দুইটি ইউরেটার, তারপর কি থাকে? দুইটি ইউরেটার। তারপর থাকে একটি মূত্রথলি, একটি মূত্রথলি। মূত্রথলিকে বলা হয় ইউরিনারি ব্লাডার, মূত্রথলিকে বলা হয় ইউরিনারি ব্লাডার, মূত্রথলিকে বলা হয় ইউরিনারি ব্লাডার। আর থাকতেছে একটি মূত্রনালী, একটি মূত্রনালী, একটি মূত্রনালী, যাকে বলা হয় ইউরেথ্রা, যাকে বলা হয় ইউরেথ্রা। তো এই যে রেচনতন্ত্র, রেচনতন্ত্রে আমরা বললাম রেচন পদার্থ, রেচন পদার্থের গুলার আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো আছে। এগুলা কিসের মাধ্যমে বের হয় বলছি? মূত্রের মাধ্যমে বের হয়। এখন মূত্রের 90% হচ্ছে পানি। আমরা যদি দেখি, মূত্রের 90% হচ্ছে পানি। পানি মানে H2O। এর সাথে কিছু থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আর বিভিন্ন ধরনের লবণ থাকে। তাহলে 90% পানি, এবং এর সাথে থাকে কি? ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে। দ্যাট মিনস আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলো আছে, এগুলাই আমরা মূত্র দিয়ে বের করতেছি। তারপর থাকতেছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, তারপরে থাকতেছে অ্যামোনিয়া। এছাড়া সাথে কি থাকতেছে? বিভিন্ন লবণ থাকতেছে, বিভিন্ন খনিজ লবণও কিন্তু বডি থেকে সে নিষ্কাশন করতেছে। এখন কথা হচ্ছে, মূত্রের মধ্যে একটা রঞ্জক পদার্থ আছে, মূত্রের মধ্যে একটা রঞ্জক পদার্থ আছে। রঞ্জক মানে হচ্ছে যে রং ধারণ করতে পারে। মূত্রের মাধ্যমে মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ আছে। ওই রঞ্জক পদার্থটার নাম হচ্ছে ইউরোক্রোম। ওই রঞ্জক পদার্থের নাম হচ্ছে ইউরোক্রোম। ইউরোক্রোমের কারণে কি হয়? মূত্রের রং হালকা হলুদ হয়। ইউরোক্রোমের কারণে কি হয়? মূত্রের রং, মূত্রের
রং হালকা হলুদ হয়, তাহলে মূত্রের রং হালকা হলুদ কার কারণে হয়? ইউরোক্রোমের কারণে হয়। ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জকের কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। মূত্রে কতটুকু পানি আছে? 90% পানি। এছাড়া কি আছে মূত্রে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ বা অজৈব লবণ বা লবণ থাকে। এবার কথা হচ্ছে, এই যে আমরা আমরা তো বিভিন্ন ধরনের খাবার খাই, আমরা তো আর এক ধরনের খাবার খাই না। আমরা যদি আমিষ জাতীয় খাবার বেশি খাই, দ্যাট মিন্স প্রোটিন জাতীয় খাবার বেশি খাই, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বেশি খাই, তাহলে কি হবে? মূত্রটা অম্লীয় হয়ে যাবে। তাহলে মূত্রটা কি হয়? অম্লীয় হয়। আমরা যদি আমিষ জাতীয় খাবার বেশি খাই, তাহলে মূত্র অম্লীয় হয়। অম্লীয় হয় মানে তার পিএইচটা কমে। তার পিএইচ কি হয়? কমে। তার পিএইচটা কমে। আর আমরা যদি শাকসবজি জাতীয় খাবার বেশি খাই, ফলমূল, ফলমূল, তরকারি, সবজি, এগুলা যদি বেশি খাই, তাহলে মূত্রটা হয় ক্ষারীয়। তাহলে মূত্রটা হয় ক্ষারীয়। ক্ষারীয় মানে পিএইচ বাড়ে। ক্ষারীয় মানে কি? পিএইচ বৃদ্ধি পায়। এবার একটা কথা, জিনিসটা একটু সিম্পলি আমি বুঝাই, দেখো। তোমরা চ্যাপ্টার 5 পড়ে আসছো। চ্যাপ্টার 5-এ তোমরা এই জিনিস জানো যে আমিষ বা প্রোটিন তৈরি হয় কি দ্বারা? অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। তাহলে তুমি একটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখ, তোমার অটোমেটিক যাতে থাকে, যে আমি যদি আমিষ বেশি খাই, তাহলে আমার বডিতে অ্যামাইনো অ্যাসিড বাড়বে। আর অ্যামাইনো অ্যাসিডটা এক ধরনের অ্যাসিড, তার মানে আমার মূত্রটা কেমন হবে? অ্যাসিডিক হবে, মানে অম্লীয় হবে। আর অ্যাসিডিক হওয়া মানে কি? পিএইচ কমা। দেখো তোমরা পড়ছো কিনা আমি জানি না, একটা আমাদের পিএইচ স্কেল আছে। পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত হয়, মাঝখানে হচ্ছে 7। 7 হচ্ছে নিরপেক্ষ। 7 হচ্ছে নিরপেক্ষ। তো 0 থেকে 7 এই অংশটা হচ্ছে আমাদের অম্লীয়। 0 থেকে 7 এতটুকু হচ্ছে আমাদের অম্লীয়। মানে তার পিএইচ যখন 1 হয়, বা পিএইচ যদি 2 হয়, পিএইচ যদি 3 হয়, পিএইচ যদি 7-এর কম হয়, তাহলে ওই জিনিসটা হচ্ছে অম্লীয়। আর পিএইচ যদি 7-এর থেকে বেশি হয়ে 14 পর্যন্ত হয়, তাহলে ওই জায়গাটা হচ্ছে আমাদের ক্ষারীয়। তাহলে মূত্রের নর্মাল পিএইচ কত? মূত্রের নর্মাল পিএইচ হচ্ছে একটা রেঞ্জের মধ্যে থাকে। পিএইচ অফ ইউরিন, পিএইচ অফ ইউরিন হচ্ছে আমাদের 4.5 থেকে 8। 4.5 থেকে 8 এই রেঞ্জের মধ্যেই থাকে মূত্রের পিএইচ। নর্মালি সচরাচর মূত্রটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিডিক হয়, মানে অম্লীয় হয়। মাঝে মধ্যে কিছুটা পরিমাণ ক্ষারীয় হতে পারে। বেশিরভাগ সময় মূত্র কেমন হবে? অম্লীয় হবে। বেশিরভাগ সময় মূত্র কেমন হবে? অম্লীয় হয়। এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আহ এই যে আমরা বললাম যে বৃক্কের কথা বললাম, যে রেচনতন্ত্রের মধ্যে কি কি থাকে? দুইটা কিডনি থাকে, দুইটা ইউরেটার থাকে, দুইটা মূত্রথলি থাকে, দুইটা মূত্র সরি, একটা মূত্রথলি থাকে, একটা মূত্রনালী থাকে। এখন আমি এই যে বললাম বৃক্ক, বৃক্কের মানে বৃক্ক জিনিসটা হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। তার মানে বৃক্ককে আমরা কি বলতে পারি? বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ। তাহলে যদি এমসিকিউ তে আসে প্রধান রেচন অঙ্গ কোনটি, আমরা চোখ বন্ধ করে বৃক্ক বা কিডনি দাগাবো। এবার বৃক্কের আবার একক আছে। বৃক্কের একক কি? নেফ্রন। এটা আরেকটা জিনিস। বৃক্কের একক কে? বৃক্কের একক হচ্ছে নেফ্রন। নেফ্রন কি? আমরা সামনেই পড়বো। পিএইচ মানে হচ্ছে, পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচ ইকুয়ালস টু -log H+। দ্যাট মিনস তুমি একটা এটাকে কি বলে, তুমি একটা দ্রবণ নিচ্ছ বা তুমি যে কোনো একটা পদার্থ নিচ্ছ, তার মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম করলে তুমি পিএইচ পাবে। মূত্রে 95% পানি আছে। এছাড়া এর সাথে কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, লবণ। এছাড়া মূত্রের মধ্যে আমাদের ইউরোক্রোম থাকে। ইউরোক্রোমের কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। আমিষ জাতীয় খাবার খেলে এটা অম্লীয় হয়, ফলমূল তরকারি খেলে এটা ক্ষারীয় হয়।
বৃক্ক নিয়ে পড়ালেখা করবো। এখন আমরা বৃক্ক নিয়ে পড়ালেখা করব। তো এই যে বৃক্ক, আমরা এই যে ছবিটা দেখতেছি, এটা একটা বৃক্কের ছবি দেখতেছি। এটা একটা বৃক্কের ছবি দেখতে পাচ্ছি। তো বৃক্কের অবস্থান কোথায়? অবস্থানটা আমরা এই ছবি থেকে স্পষ্টভাবে দেখতে পাই। বৃক্কের অবস্থান হচ্ছে আমাদের উদর গহ্বরের পিছনের দিকে থাকে, মেরুদণ্ডের দুই পাশে থাকে। এই যে দেখো, আমাদের এই যে মেরুদণ্ডটা এই দিক বরাবর নিচে গেছে, নিচে নামছে মেরুদণ্ডটা, মেরুদণ্ডটা এই বরাবর নিচে নামছে, তাহলে এর দুই পাশে আমাদের কি থাকে? দুইটা কিডনি থাকতেছে। এবং এটা কিন্তু আমাদের বক্ষপিঞ্জরের নিচে থাকে, মানে এই দেখো, এই যে বক্ষপিঞ্জরটা এর ঠিক নিচে থাকতেছে, মধ্যচ্ছদা নিচে থাকতেছে, দেখছো? এই যে এটা হচ্ছে মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদার ঠিক নিচে আমাদের এই কিডনি দুইটা থাকতেছে। তাহলে কিডনির অবস্থান কোথায়? কিডনি, আমরা টপিক পড়তেছি এখন, বৃক্ক বা কিডনি। পরীক্ষায় কিডনির ছবি আসে, পরীক্ষায় কিডনির ছবি আঁকা লাগবে। ঠিক আছে, এখন কিডনির ছবি তোমরা আঁকতে পারবা, আমরা শিখাই দিব। তো এটার প্রথমত অবস্থান, বৃক্কের অবস্থান কোথায়? অবস্থানটা তো আমরা এখন মাত্রই দেখলাম যে উদর গহ্বরের পিছনে, উদর গহ্বরের পেছনে, উদর গহ্বরের পেছনে, মেরুদণ্ডের দুই দিকে, মেরুদণ্ডের দুদিকে, বক্ষপিঞ্জরের নিচে, বক্ষ পিঞ্জরের নিচে। কি বললাম? উদর গহ্বরের পিছনে, মেরুদণ্ডের দুই দিকে, বক্ষ পিঞ্জরের নিচে, পিঠ সংলগ্ন থাকে, মানে কি অনেকটা পিঠের কাছাকাছি থাকে। পিঠ সংলগ্ন অবস্থায় আমাদের কয়টা বৃক্ক থাকবে? দুইটা বৃক্ক থাকবে। কয়টা বৃক্ক? দুইটা বৃক্ক। বৃক্কের দেখতে কেমন? বৃক্কের আকার কেমন? বৃক্কের আকার হচ্ছে শিম বিচির মতো। বৃক্কের আকার হচ্ছে শিমের বিচি বা শিম বিচির মতো, শিম বিচির মতো। তোমরা খেয়াল করে দেখবা, শিম বিচিও কিন্তু অনেকটা এরকম দেখতে, বৃক্ক কিন্তু অনেকটা এরকম দেখতে। তারপর বৃক্কের রং কেমন? রং, বৃক্কের রং হচ্ছে লালচে। রং কেমন? লালচে। এই যে ছবিটা দেখি আমরা, দেখো অনেকটা লালচে লালচে কালার, তাই না? এখানেও দেখো লালচে কালার, ঠিক আছে, এখানেও দেখো লাল লাল কালার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সব জায়গাতে বৃক্ষটাকে কেমন কালার দেখতেছি? লালচে কালার দেখতেছি। তাহলে বৃক্ষের কালারটা কি? লালচে কালার। বললাম যে, তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম যে বৃক্ষর অবস্থানটা জানলাম যে উদর গহ্বরের পিছনের দিকে থাকবে, মেরুদণ্ডের দুই দিকে, বক্ষপিঞ্জরের নিচে, পিঠ সংলগ্ন, হ্যাঁ, পিঠ সংলগ্ন অবস্থায় থাকে। এটার আকার হচ্ছে আমাদের শিমের বিচির মতো, এটা রং হচ্ছে লালচে। ওকে, ফাইন। এখন আমরা এই যে বৃক্ষটা দেখি, এই বৃক্ষটা দেখি, বা আমরা এই বৃক্ষগুলো দেখি, একটা জিনিস দেখো, বৃক্ষের, তোমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখো, বৃক্ষটার একটা জায়গা উত্তল আছে, একটা জায়গা অবতল আছে, একটা জায়গা উত্তল, একটা জায়গা অবতল। খেয়াল করে দেখো, এই যে সাইডটা, এই সাইডটা উত্তল, আবার এই দেখো এই সাইডটাও উত্তল, আর এই সাইডটা হচ্ছে অবতল, এই সাইডটা হচ্ছে অবতল। তার মানে অবতল অংশটা থাকে তার ভিতরের দিকে, আর উত্তল অংশ থাকে তার বাইরের দিকে। ঠিক আছে, তাহলে তার বাইরের পার্শ্বটা হচ্ছে উত্তল, এই দেখো, তার এই যে বাইরের পাশটা, এটা হচ্ছে একবার উত্তল, তার এই যে ভিতরের পাশটা সেটা অবতল। তাহলে আমি কি বলতেছি? বৃক্কের, আমি যদি আচ্ছা, আচ্ছা, বৃক্ক আঁকাও কিন্তু শিখতে হবে। দেখো একই সাথে আমরা একটু আঁকাও দেখাই দিই, হ্যাঁ, একদম আঁকা সহজ। কিভাবে আঁকবা? এই, এই, শেষ, নিয়ে আসলাম, মোটামুটি এরকম করে দিবা। তাহলে বৃক্কের এ দেখো, তাহলে এই সাইডটা হচ্ছে আমাদের কি বাইরের পাশ, বাইরের পার্শ্ব উত্তল, আর এই হচ্ছে ভিতরের দিক, ভিতরের দিকটা কি? অবতল। তাহলে আমরা কি বললাম? এর বাইরের পার্শ্ব উত্তল, ভিতরের পার্শ্ব অবতল। বাইরের পার্শ্ব হচ্ছে উত্তল, আর ভেতরের পার্শ্ব অবতল। ভেতরের পার্শ্ব কেমন? অবতল।
এবার দেখো অবতল যে অংশ আছে এখানে দেখো একটা ভাঁজ আছে। অবতল যে অংশটা আছে এখানে দেখো একটা ভাঁজের মতো আছে, দেখো 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 এই জিনিসটা দেখো। এই যে এই অংশটা দেখো একটা ভাঁজের মতো একটা জায়গা। এই ছবি দেখো, এখানে একটা ভাঁজ আছে দেখছো? এই দেখো এখানে একটা ভাঁজের মতো আছে, এটা পিছনের দিকে আছে। এই অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। অবতল অংশের কি আছে, একটা ভাঁজ আছে। তাহলে অবতল অংশে কি বললাম, একটা ভাঁজ আছে, একটা ভাঁজ। ওই ভাঁজকে বলা হয় হাইলাম বা হাইলাস। ওই ভাঁজকে বলা হয় হাইলাস, অথবা হাইলামও বলা হয়, অথবা হাইলামও বলা হয়। ক্লিয়ার? তো এই যে বললাম যে হাইলাম বা হাইলাস, মনে রাখবো হাইলাম বা হাইলাস দিয়ে বোঝায় মেনলি দরজা। মেনলি কি বোঝায়? দরজা। তার মানে এটা দিয়ে কেউ প্রবেশ করবে, কেউ বাইরে যাবে, কেউ প্রবেশ করবে, কেউ বাইরে যাবে। মানে কি? এই যে জায়গাটা, এই জায়গাটাকে বললাম আমরা হাইলাম বা হাইলাস। তাহলে এদিক দিয়ে কেউ আসবে, কেউ যাবে, কেউ ঢুকবে, কেউ বের হবে। কে ঢুকবে, কে বের হবে, দেখো এখনই দেখাইতেছি। এখান দিয়ে রেনাল ধমনী প্রবেশ করবে। তার মানে এই দেখো আমি একটা ধমনী আঁকলাম, রেনাল ধমনী। তাহলে রেনাল ধমনী রক্ত নিয়ে এখানে প্রবেশ করবে। রেনাল শিরা এখান থেকে রক্ত নিয়ে বের হবে। আর ইউরেটার আছে না, আর একটা ইউরেটার আছে, তাহলে ইউরেটার এখান থেকে নামবে বা বের হবে। ইউরেটার মূত্র, মূত্র নিয়ে এখান থেকে বের হবে। তাহলে আমি কি বললাম, আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাইতেছি যে বৃক্কের মধ্যে রেনাল ধমনী, বৃক্কের মধ্যে যে ধমনী আসবে তাকে বলা হবে রেনাল ধমনী। বৃক্কের মধ্যে বৃক্ক রিলেটেড যাই পাবো তাকে আমরা রেনাল বলবো। এই জিনিসটা আগে বলে দিই, বৃক্ক রিলেটেড যা দেখবো তাকে আমরা রেনাল দেখবো, অথবা দেখবা নেফ্রো, নেফ্রাল, এরকম কথা বলা হবে। ঠিক আছে, নেফ্রো বা রেনাল বললেও বুঝবা। তাহলে বৃক্কের মধ্যে যে ধমনী আসে তাকে বলা হবে রেনাল ধমনী, তাকে বলা হবে কি? রেনাল ধমনী। এবং বৃক্ক থেকে যে শিরা বের হবে তাকে বলা হবে রেনাল শিরা, তাকে বলা হবে রেনাল শিরা। আর এই যে এটা, এটা তো আমাদের ইউরেটার। এটা আমাদের কি? ইউরেটার। যে আমরা বলতেছি যে রেনাল ধমনী প্রবেশ করতেছে, রেনাল শিরা আর ইউরেটার বের হইতেছে। তাহলে হাইলাম দিয়ে কে প্রবেশ করে, কে বের হয়? তাহলে এটা আমরা একটা এমসিকিউ তে তো বলতে পারি। হাইলাম দিয়ে প্রবেশ করে কে? হাইলাম দিয়ে প্রবেশ করে রেনাল ধমনী। হাইলাম দিয়ে প্রবেশ করে রেনাল ধমনী। বের হয় কে কে? বের হয় কে কে? বের হয় রেনাল শিরা, রেনাল শিরা প্লাস ইউরেটর, প্লাস ইউরেটার, প্লাস ইউরেটর। তাহলে হাইলাম বা হাইলাস বললাম যে এই জিনিসটা মানে হচ্ছে দরজা। দরজা দিয়ে কেউ ঢুকবে, কেউ বের হবে। ওকে, ফাইন। তাহলে আমরা হাইলাম বা হাইলাস জিনিসটা বুঝতে পারলাম। এবার আমরা একটা জিনিস আসি, সেটা হচ্ছে এই যে ইউরেটার, ইউরেটার বলতেছি, ইউরেটার জিনিসটা কি এটা আমরা বলবো। তার আগে আসো আমরা বৃক্কের চিত্রটা কিন্তু মোটামুটি একটু বাকি আছে। কি বাকি আছে? বৃক্কের আবরণ হচ্ছে একটা দ্বিস্তরী আবরণ। বৃক্কের আবরণটা হচ্ছে দ্বিস্তরী আবরণ, তাই আমরা এই আবরণটাকে সবাই দ্বিস্তরী বানাই ফেলবা। সব সময় আবরণটাকে কি করে ফেলবা? দুই স্তর করে ফেলবা। যেহেতু বৃক্কের আবরণ হচ্ছে একটা দ্বিস্তরী, বডির ম্যাক্সিমাম জিনিসেরই কিন্তু আবরণ দ্বিস্তরী। বানানোর পর তোমার কাজ হবে খুবই সহজ। কি করবা? এইভাবে নিবা, এভাবে দিবা, আবার এভাবে নিবা, এভাবে দিবা, আবার এভাবে নিবা, এভাবে দিবা, আবার এভাবে নিবা, এভাবে দিবা, তারপরে এভাবে লাগাই দিবা। তারপর তোমার কাজ হচ্ছে এভাবে এভাবে কিছু লম্বা দাগ টানবা, এভাবে এভাবে কি কিছু লম্বা দাগ টানবা। টেনে এগুলোকে এভাবে যোগ করে দিবা। এই এই যোগ করে দাও। এবার এগুলাকে লম্বা লম্বা দাগ দাগ টানো। জিনিসগুলা কি আমরা মাত্র একটু পরেই বলবো, দাঁড়াও আমি পড়াই দিব, কোনো টেনশন করো না। ঠিক আছে, আমরা মাত্র একটু পরেই পড়াই দিব। ঠিক আছে, এরকম যদি মোটামুটি আইকা দিয়ে আসো, বেসিক জিনিসটা করা হইলো আর কি। ঠিক আছে, বেসিক জিনিসটা হইলো, তাও সুন্দর হয় নাই, আরো সুন্দর করে চাইলে করা যায়। যেমন এই যে ধমনী গুলা, শিরা গুলা আর একটু সুন্দর করে করা যায়। আমরা প্র্যাকটিস করলেই পারবো। ঠিক আছে, এগুলাকে মনে করো এই, সাপোজ এটা এভাবে এখানে এসে এদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে চলে গেল। এই শিরাটা হচ্ছে মনে করো
এখানে এসে ভাগ হয়ে গেল, হ্যাঁ, দুই ভাগ হয়ে চলে গেল। এভাবে করা যায়, না পারলে সমস্যা নাই, না পারলে এইভাবে দেখাই দিবা, বুঝবে। এবার দেখেন, তাহলে আমি মাত্র একটা জিনিস বললাম যে বৃক্কের আবরণ হচ্ছে দ্বিস্তরী আবরণ। তাহলে এই আবরণের নাম কি? এই আবরণের নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। এই আবরণের নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। বৃক্কের যে আবরণ তাকে বলা হয় রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণকে কি বলা হয়? রেনাল ক্যাপসুল। তাহলে আমরা আরেকটা জিনিস পাইছি, রেনাল ক্যাপসুল। আমরা কি পাচ্ছি? রেনাল ক্যাপসুল। তাহলে কি বলবো এটাকে? বৃক্ক সম্পূর্ণভাবে এক ধরনের তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত থাকে। বৃক্ক সম্পূর্ণভাবে বৃক্ক সম্পূর্ণভাবে এক প্রকার দ্বিস্তরী তন্তুময় তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত। আবরণ দ্বারা বেষ্টিত থাকে। এন্ড একেই বলা হয় রেনাল ক্যাপসুল। এটাকে কি বলা হয়? রেনাল ক্যাপসুল। ফাইন, ক্লিয়ার। এবার দেখো, আমরা তো ইউরেটার দেখলাম। ইউরেটারের সামনে ইউরেটারের সামনে দেখো একটা প্রশস্ত একটা অংশ আছে। ইউরেটারের সামনের এই অংশটা দেখো, একটা প্রশস্ত একটা অংশ আছে। প্রশস্ত অংশ দেখো, একদম বড় সড়ো একটা জায়গা আছে। ওই জায়গাটার নাম হচ্ছে পেলভিস। ওই জায়গাটার নাম কি? পেলভিস। এই যে এই জায়গাটার নাম কি তাহলে? পেলভিস। এই জায়গাটার নাম হচ্ছে পেলভিস। পেলভিস। তাহলে পেলভিস কাকে বলে? যে ইউরেটারের মানে সামনে যে ফানেল আকৃতির একটা অংশ থাকে, তাকে বলা হয় রেনাল পেলভিস। পেলভিস বলতেছি যেহেতু কিডনির, তাই তাকে বলা হবে রেনাল পেলভিস। তাহলে আমরা কি বলতেছি? রেনাল পেলভিস। রেনাল পেলভিস। রেনাল পেলভিস কি বললাম? রেনাল পেলভিস বলতেছি যে ইউরেটারের ফানেল আকৃতির ফানেল আকৃতির প্রশস্ত অংশ প্রশস্ত অংশকেই রেনাল পেলভিস বলে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এবার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের এই যে কিডনিটা দেখতেছি, এই ছবিটা দেখি আরো সুন্দর। দেখো কি সুন্দর, তাই না? এই যে আমাদের রেনাল ধমনী আসছে, ধমনী তার শাখা প্রশাখার ভিতরে নিল। এরপরে এই দেখো বিভিন্ন শিরা মিলে একত্রিত হয়ে রেনাল শিরা তৈরি করলো। ঠিক আছে, এই ছবিটা অনেক সুন্দর। এরপর আর এই যে আমাদের ইউরেটার, আর ইউরেটারের এই দেখো প্রশস্ত যে ফানেল আকৃতির অংশ, ওইটাকে আমরা রেনাল পেলভিস বলছি। দেখছো? আর এই যে ইউরেটার তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর এই যে রেনাল শিরা, এই যে রেনাল ধমনী। এখন দেখো, যেটা বলতেছি, এই অংশটা দেখো, ক্যাপসুল। এটা তো ক্যাপসুল, বাইরের এই যে অংশটা, এটা তো ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। ক্যাপসুলের কাছে যে অংশটা থাকে, দ্যাট মিনস এই যে জায়গাটা, আমি যে জায়গাটা এখন মার্ক করতেছি, এই যে ছোট একটা অংশটা, এটাকে বলা হয় কর্টেক্স। এটাকে বলা হয় কর্টেক্স। আর ভিতরের যে অংশ, ওইটাকে বলবে মেডুলা। ভিতরের অংশটাকে বলা হয় মেডুলা। আমি আবার এই ছবিতে দেখাই। দেখো আমি এখন যে কালারটা করব, এই যে অংশটা, এই যে ক্যাপসুল সংলগ্ন এই যে বাইরের অংশটা, ঠিক আছে, ক্যাপসুল সংলগ্ন এই যে বাইরের অংশটা, দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ, এই ধর ক্যাপসুল সংলগ্ন এই যে বাইরের অংশ, ওইটাকে বলতেছে রেনাল কর্টেক্স। এটাকে বলতেছে রেনাল কর্টেক্স। আর এই যে ভিতরের অংশটাকে আমি এখন এইভাবে দেখাই। দেখো এই যে ভিতরের যে অংশটা, এই যে এই অংশটা, ওইটারে বলা হয় মেডুলা। ওটারে কি বলা হবে? মেডুলা। ওটারে বলা হয় মেডুলা। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে এতটুকু অংশ হচ্ছে কর্টেক্স, এতটুকু অংশ হচ্ছে কর্টেক্স, আর ভিতরের অংশটা হচ্ছে মেডুলা। ভিতরের অংশটা হচ্ছে মেডুলা। তাহলে কর্টেক্স আর মেডুলা কি? কর্টেক্স আর মেডুলা এখানে আমরা লিখি কর্টেক্স। ঠিক আছে, কর্টেক্স। তাহলে কর্টেক্স হচ্ছে ক্যাপসুল সংলগ্ন অংশ। ক্যাপসুল
সংলগ্ন মানে কি ক্যাপসুলের ঠিক সাথে ঘেঁষে যে অংশটা থাকে তাকে বলা হয় কর্টেক্স। আর মেডুলা কি? মেডুলা কি কিডনির ভেতরের দিকের অংশ। তাহলে কি বৃক্কের ভেতরের দিকের অংশ। বৃক্কের ভেতরের দিকের বৃক্কের ভেতরের দিকের অংশকে বলা হচ্ছে মেডুলা। এন্ড এই দুইটা জায়গায় এই দেখো কর্টেক্স এবং মেডুলা দুই জায়গায় বিভিন্ন যোজক টিস্যু দ্বারা তৈরি। দুই জায়গায় কি দ্বারা তৈরি? বিভিন্ন যোজক টিস্যু দ্বারা তৈরি। বিভিন্ন যোজক টিস্যু দ্বারা তৈরি। এবং এখানে কি অনেক রক্তনালী থাকে। এখানে কি থাকে? অনেক রক্তনালী থাকে। এসব জায়গায় কি থাকে? অনেক রক্তনালী থাকে। ক্লিয়ার? ক্যাপসুল কি, রেনাল পেলভিস কি, কর্টেক্স কি। হ্যাঁ, এরপর আমরা বৃক্কের বাইরের পার্শ্বটাকে দেখছি উত্তল, ভেতরের পার্শ্ব দেখছি অবতল। আমরা হাইলাম দেখলাম বা হাইলাস, সেখান দিয়ে কি প্রবেশ করে কি বের হয় দেখলাম। তাহলে বৃক্ক নিয়ে আমরা অনেক কিছু করে ফেলছি। এবার আর একটু অল্প জিনিস আছে। কি আছে? এই যে দেখো, এই যে অংশটা, এই যে জিনিসটা, এটাকে বলা হয় রেনাল পিরামিড। এই যে আমি এখন কালার করলাম, এইগুলোর কি বলা হয়? রেনাল পিরামিড। এগুলোরে বলা হয় রেনাল পিরামিড। তাহলে রেনাল পিরামিড আছে। তাহলে রেনাল পিরামিড কয়টা আছে? রেনাল পিরামিড, রেনাল পিরামিড, আহা, সরি, রেনাল পিরামিড, রেনাল পিরামিড। রেনাল পিরামিড কয়টা থাকে? 8টা থেকে 12টা থাকে। এভারেজে 8টা থেকে 12টা থাকে। এটাকে কি বলবা? যে কিডনির ভিতরে পিরামিড আকৃতির যে গঠন দেখা যায় তাকে বলা হয় রেনাল পিরামিড। দেখো এগুলা কিন্তু অনেকটা পিরামিড আকৃতির গঠন। আমার ছবি যদি না সুন্দর হয় নাই, বাট এইগুলা দেখো অনেকটা পিরামিডের মতো দেখতে। অনেকটা পিরামিডের মতো দেখতে বলে এটাকে কি বলছে? রেনাল পিরামিড বলছে। এবার একটা জিনিস বলছে, পিরামিডের রেনাল পিরামিড কি? তাহলে বললাম যে কিডনির ভিতরে যে পিরামিড আকৃতির গঠন দেখা যায়। বৃক্কের ভেতর, বৃক্কের ভেতর পিরামিড আকৃতির যে গঠন দেখা যায়, যে গঠন দেখা যায় তাকে বলা হয় রেনাল পিরামিড। এবার আসো, পিরামিড গুলার অগ্রভাগ, দ্যাট মিনস এই যে পিরামিড গুলার অগ্রভাগ গুলা একসাথে হয়, অগ্রভাগ গুলা প্রসারিত হয়। প্রসারিত হয়ে একটা জিনিস তৈরি করতেছে। এই যে এই জায়গাটা, আমি এখন যে জায়গাটাকে মার্ক করতেছি, এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে পেপিলা। এই জায়গাটার নাম কি? পেপিলা। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে রেনাল পেপিলা। এই জায়গাটার নাম কি? রেনাল পেপিলা। এই জায়গাটার নাম হচ্ছে রেনাল পেপিলা। এই জায়গাটার নাম কি? রেনাল পেপিলা। তাহলে আমরা কি বললাম? রেনাল পেপিলা, তাই না? রেনাল পেপিলা। রেনাল পেপিলা কি বলছি? রেনাল পেপিলা বলতেছি যে পিরামিডের, রেনাল পিরামিডের, রেনাল পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে যে গঠন তৈরি করে, যে গঠন তৈরি করে তাকে বলা হয় রেনাল পেপিলা। এবার একটা জিনিস সুন্দর করে সবাই দেখো, আমাদের এই সব জায়গা থেকে নেফ্রন, এই দেখো নেফ্রন থাকে, এই সব জায়গায় কি থাকে? নেফ্রন থাকে। নেফ্রন থেকে মূত্র তৈরি হয়। মূত্র তৈরি হয়ে ফার্স্টে সবার প্রথমে আসবে আমার রেনাল পিরামিডে। পিরামিড থেকে যাবে পেপিলাতে, পেপিলার থেকে যাবে পেলভিসে, পেলভিস থেকে যাবে ইউরেটারে, ইউরেটার থেকে যাবে মূত্র থলিতে। ওইখান থেকে আমাদের মূত্রনালী দিয়ে বের হবে। মানে কি? আমি এই ছবিটা আবার দেখি, এই যে এই ছবি দেখি, যে আমি এই ছবির সাথে ওই ছবিটাকে একটু মার্চ করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবার দেখো কি হচ্ছে, যে আমাদের এই যে নেফ্রন থাকে, এইসব জায়গায় কি থাকে? নেফ্রন থাকে। নেফ্রনে মূত্র তৈরি হয়। এই মূত্রটা প্রথমে আসে রেনাল পিরামিডে, পিরামিড থেকে যাবে পেপিলাতে, রেনাল পেপিলা থেকে যাবে রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে যাবে ইউরেটর,
ইউরেটার দিয়ে আলটিমেটলি আমাদের যাবে মূত্রথলি। মূত্রথলির পরে মূত্রনালী দিয়ে বডি থেকে নিষ্কাশিত হবে। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে পুরোটাকে বলা হয়, মানে এই আমরা পুরো কিডনির গঠনটা এখন শিখে ফেলছি। কিডনির গঠনে এখন পুরো শিখা শেষ। ঠিক আছে। তাহলে রেনাল পিপিলা কোথায় উন্মুক্ত হয়? যদি প্রশ্ন করা হয় যে এটা কোথায় উন্মুক্ত হয়, এটা হচ্ছে পেলভিসে উন্মুক্ত হয়। এটা কোথায় উন্মুক্ত হয়? এটা পেলভিসে উন্মুক্ত হয়। এটা পেলভিসে উন্মুক্ত হয়। রেনাল পিপিলাকে অনেক সময় রেনাল পিরকা বলা হয়। অনেক সময় এটাকে রেনাল পিরকা নামেও ডাকা হয়ে থাকে। তাহলে মোটামুটি আমরা আজকে কি কি বললাম আজকের ক্লাসটাতে? আজকের ক্লাসটাতে আমরা প্রথমত রেচন কাকে বলে জিনিসটা আমরা পড়লাম। এরপরে বললাম রেচন পদার্থ কি। রেচন হচ্ছে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়। তারপর তুললে বললাম রেচন পদার্থ কি কি, যে নাইট্রোজেন গঠিত রেচন বর্জ্য পদার্থ গুলা নিষ্কাশন করা হয়। তারপর বললাম রেচন তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে আমরা বর্জ্য পদার্থ গুলাকে নিষ্কাশন করব। রেচন তন্ত্রের পার্টস দেখলাম, দুইটা কিডনি, দুইটা ইউরেটর, একটা মূত্রথলি, একটা মূত্রনালী। তারপর বললাম যে এই কিডনি হচ্ছে প্রধান রেচন অঙ্গ। তারপর বললাম বৃক্কের একক হচ্ছে নেফ্রন। তারপর বললাম মূত্রের 95% হচ্ছে পানি। এছাড়া এর মধ্যে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, লবণ। তো এরা কি? এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এরা হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এগুলাকে মূত্রের মাধ্যমে দেহ থেকে আমরা বের করে দিতেছি। এরপরে বললাম যে মূত্রের মধ্যে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ আছে, যার কারণে মূত্রের রং হয় হালকা হলুদ। তারপরে চলে গেলাম আমরা মূত্র, আমরা যদি বেশি প্রোটিন জাতীয় খাবার খাই তখন মূত্রটা অম্লীয় হয়ে যায়, মানে মূত্রের পিএইচটা কমে। আমরা যদি ফলমূল তরকারি খাই তখন মূত্রটা ক্ষারীয় হয়, অর্থাৎ মূত্রের পিএইচ বাড়ে। এরপরে বললাম যে আমরা আমিষ মাস জাতীয় খাবার বা প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা। তাহলে আমরা এটা ইজিলি মনে রাখতে পারবো যে আমরা যদি প্রোটিন বেশি খাই বা আমিষ বেশি খাই তাহলে অ্যাসিড বেড়ে যাবে, অম্লীয় হয়ে যাবে। তারপরে আমরা বললাম যে এই যে ইউরিন, ইউরিন কতটুকু মানে ইউরিনের পিএইচ কতটুকু? 4.5 থেকে 8। তারপরে আমরা চলে গেলাম বৃক্কে। বৃক্কের গঠন পড়লাম। গঠনে কি কি বললাম? বললাম যে বৃক্কটার অবস্থান করলাম, যে এটা হচ্ছে উদর গহ্বরের পিছনে, মেরুদণ্ডের দুই দিকে, বক্ষপিঞ্জরের নিচে, পিঠ সংলগ্ন অবস্থায় থাকে। কিডনি থাকে দুইটা। তারপরে বললাম কিডনির আকার হচ্ছে শিম বিচির ন্যায়। কিডনির রং হচ্ছে লালচে। কিডনির বাইরের পাশ হচ্ছে উত্তল, ভেতরের পাশ হচ্ছে অবতল। অবতল অংশের ভাঁজকে বললাম হাইলাম বা হাইলাস। হাইলাম বা হাইলাস দিয়ে প্রবেশ করে রেনাল ধমনী, বের হয় রেনাল শিরা বা ইউরেটার। তার সাথে এখন আমরা রেনাল ক্যাপসুল পড়লাম। রেনাল ক্যাপসুল কি? যে তন্তুময় দ্বিস্তরী আবরণ দ্বারা আমাদের কিডনিটা পরিবেষ্টিত থাকে, কিডনির চারপাশটা আবৃত থাকে, তাকে বলা হয় রেনাল ক্যাপসুল। তারপরে আমরা রেনাল পেলভিস পড়লাম। রেনাল পেলভিস কি? ইউরেটারের সামনের ফানেল আকৃতির অংশকে বললাম আমরা রেনাল পেলভিস। এরপর আমরা কর্টেক্স বললাম, মেডুলা বললাম। কর্টেক্স কি? এই যে ক্যাপসুলের সাথে যে অংশটা থাকে তাকে বলে কর্টেক্স। ভিতরের দিকের অংশকে বলে মেডুলা। দুই জায়গায় কি যোজক টিস্যু দ্বারা তৈরি এবং রক্তনালী রয়েছে। তারপরে বললাম রেনাল পিরামিড কয়টা থাকে? 8 থেকে 12টা থাকে। তারপর বললাম রেনাল পেপিলা, যে রেনাল পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল পেপিলা গঠন করে। তারপরে সবার লাস্টে আমরা যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে মূত্র তৈরি হয় ফার্স্টে নেফ্রনে। নেফ্রনে মূত্র তৈরি হয়। নেফ্রনে মূত্র তৈরি হয়। ওই মূত্রটা তারপরে আমাদের ফার্স্টে যাবে আমাদের রেনাল পিরামিডে। ফার্স্টে যাবে রেনাল পিরামিড, সেখান থেকে যাবে রেনাল পেপিলা, সেখান থেকে যাবে রেনাল পেপিলা, সেখান থেকে যাবে আমাদের রেনাল পেলভিস, সেখান থেকে আমাদের কোথায় যাবে? রেনাল পেলভিস। সেখান থেকে যাবে ইউরেটর, সেখান থেকে যাচ্ছে ইউরেটার। ইউরেটার থেকে যাচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, মূত্রথলি। মূত্রথলি থেকে আলটিমেটলি যাবে মূত্রনালী। মূত্রথলিতে এটা কিছুক্ষণ জমা থাকে, তারপর মূত্রনালী হয়ে সে দেহ থেকে নিষ্কাশিত হবে, নিষ্কাশন হবে বা বডি থেকে বের হয়ে যাবে। তো এরই মাধ্যমে আজকের ক্লাসটা শেষ হয়েছে।